আমরা 17টা বছর ধরে বলে আসছি, যদি লক্ষ্য থাকে অটুট আর বিশ্বাস থাকে হৃদয়ে, দেখা হবে, হবেই দেখা আন্দোলনের বিজয়ে। সেই বিজয়টাই আমরা পেয়েছি। আমাদের লক্ষ্য অটুট ছিল, বিশ্বাসও ছিল হৃদয়ে। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজা মহারাজার দেশ নাটোর, কাঁচাগোল্লার দেশ নাটোর, বনলতা সেনের দেশ নাটোর, চলন বিলের দেশ নাটোর। সেই ঐতিহ্যবাহী চলন বিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে ঐতিহ্যবাহী ধারাবারিশা, ঐতিহাসিক ধারাবারিশা ইউনিয়ন, ধারাবারিশা ইউনিয়নের পশ্চিম প্রান্তে অবস্থান করে 2 নম্বর ওয়ার্ড ঝাউপাড়া বিন্নাবাড়ি। ঝাউপাড়া বিন্নাবাড়ির 2 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বৈষম্য ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের জন্য রুহের মাগফিরাত, যারা এই যুদ্ধে আহত ক্ষত বিক্ষত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন, তাদের জন্য আশু রোগ মুক্তি, সুস্থতা কামনা করে আজকের এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠান। এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত স্নেহধন্য সভাপতি, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, ধারাবারিশা ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান বক্তা হিসেবে এখানে উপস্থিত আছেন। আমার অত্যন্ত কাছের স্নেহধন্য ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, গুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, গুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শেখ সহ সকল নেতৃবর্গ। অত নেতৃবর্গের নাম নিতে গেলে আর বক্তব্য দেওয়াই যাবে না, কি বাদ রাখি? বাদ রাখি। তাহলে ওইসব নেতৃবর্গের জন্য জোরে একটা করতালি দেওয়া হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, কারা নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়ার এই দুর্দিনে দুঃসময়ে বুকে আগলে রাখা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে সংগঠনকে আমরা বুকে লালন করি, পালন করি। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতা কর্মীর সংখ্যা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি। এই দল যদি মনে করে একটি পথসভা করব, তাহলে সেটা জনসভায় রূপান্তরিত হয়ে যায়। এই দল যদি মনে করে আমরা একটা জনসভা করব, তাহলে গণতান্ত্রিক দেশ যদি হয়, আর যদি গণতন্ত্রের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আর ওই সেই দেশে যদি ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকার, শেখ হাসিনা যদি না থাকে, তাহলে সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে যায়। আমরা অহংকার বোধ করি, দম্ভ বোধ করি এই দলের একজন সদস্য হয়ে, কর্মী হয়ে। কারণ এমন নেতা, আমরা এমন নেতার নেতৃত্বে আমরা সংগঠন পরিচালনা করি, এই নেতা বাংলাদেশের জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আপনারা দেখেছেন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে এই ফ্যাসিস্ট সরকার, দাবেদার সরকার, ভোটবিহীন সরকার, নিশিরাতের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপরে এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়ে রেখেছিল। স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, গণতন্ত্র বাংলাদেশের আনাচে কানাচে, পথে প্রান্তরে, শহর বাজার গঞ্জে যখন মুখ থুবড়ে পড়ে আছে, মানুষ যখন ভোটের অধিকার হারিয়ে ফেলেছে, ভাতের অধিকার হারিয়ে ফেলেছে, মোট কথা মৌলিক অধিকার হরণ করে দেওয়া হয়েছে, ঠিক সেই ঘন মুহূর্ত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমমনা বিভিন্ন দল একত্রিত হয়ে আমরা রাজপথে নেমেছিলাম স্বাধীনতাকে সুরক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা দলগুলো আমরা ক্ষমতা দখল করার জন্য আন্দোলনে নামি
আমরা আন্দোলনে নেমেছিলাম। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব যখন একেবারেই হুমকির সম্মুখীন, তখন ওটাকে সুরক্ষা করার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। কি কথা ঠিক না বেঠিক? আমরা যখন দেখেছিলাম আমাদের হৃৎপিণ্ড, আমাদের পরিচয়, আমাদের পরিচিতি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছিলাম লাল সবুজের পতাকা, যে পতাকা বাংলাদেশের জমিনে পথ পথ করে উড়ে। এই পতাকা শুধু বাংলাদেশের জমিনেই উড়ে না, জাতিসংঘের শত পতাকার কাতারে লাল সবুজের পতাকা যখন পথ পথ করে উড়ে, তখন বাংলাদেশের 18 কোটি মানুষের বুক ভরে যায়, গর্বে বুক উঁচু হয়ে যায়। সেই পতাকা যখন ভুলণ্ঠিত হওয়ার পথে শেখ হাসিনার হায়না বাহিনী, লেলিহান কুত্তা বাহিনীর সবলে, তখন আমরা এই পতাকাকে বুকে ধারণ করে বাংলাদেশের জমিনে পথ পথ করে ওড়ানোর জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। মানুষের ভোটের অধিকার যখন কেড়ে নিয়েছে প্রিয় বন্ধুরা, তখন ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য এই বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলো আন্দোলনে নেমেছিলাম। আন্দোলনে নামার পর আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম বুলেট, ব্যানেট আর রাজপথ রক্তাক্ত। আমাদের অধিকার আদায় করতে দেওয়া হয়নি। স্বাধীন সার্বভৌমত্ব দেশের কথা বলার অধিকার নেই, স্বাধীন সার্বভৌমত্ব দেশে চলার অধিকার নেই। 4 রেস্তোরাঁয় যদি বিএনপি সমমনা দলগুলো যদি কোনো জায়গায় বসে, গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই কথা ঠিক না বেঠিক? আপনাদের এখানে হয়েছে কিনা জানি না, তবে নয়া বাজারে দেখেছি যে চেয়ারে তারা বসে সেই চেয়ারগুলো ভেঙে একেবারে গুড়িয়ে দিয়েছে, এখানে বসা যাবে না। তাই তো বাংলাদেশের জ্ঞানীগুণী মহিষীরা বলেছেন, নড়া যাবে না, চড়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনলাম শালারি কোন স্বাধীনতা। অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের বিষয়, এই স্বাধীনতা আনতে গিয়ে 2,59,000 মা বোনের ইজ্জত ভুলণ্ঠিত হয়েছিল। 9টি মাস সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ যখন একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গিয়েছিল, বাংলাদেশের কৃষক, শ্রমিক, জেলে তাতে মনে মেহনতি জনতা যখন রাজপথ দখল করে নিয়েছিল, তখন পাকিস্তান হানাদার বাহিনী পরাজিত হতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুরা, হাসিনা জানে না বাংলাদেশের মানুষ আন্দোলন করা জানে। আন্দোলন ছাড়া বাংলাদেশের মানুষ কোনো কিছু অর্জন করতে পারে না। রক্ত দিয়েছে আন্দোলন করে, পর্যায়ক্রমে ভাষা আন্দোলন, প্রতিটা আন্দোলনে বাংলাদেশের মানুষ বুকের তাজা টাটকা রক্ত রাজপথ রঞ্জিত করেছে। প্রিয় বন্ধুরা, 71 সালে বুকের তাজা টাটকা রক্ত রাজপথ রঞ্জিত করেছে, জীবনের সকল সুখ স্বপ্ন সাধনা পায়ে তুলে দুমড়ে মুচড়ে পদদলিত করেছে। পদ্মা, মেঘনা, যমুনার পানি লালে লাল হয়ে গিয়েছে। তারপরে পেয়েছিলাম আমরা স্বাধীনতা। সেই স্বাধীনতা নিয়ে এই হাসিনা ফ্যাসির সরকার, দাবেদার সরকার খেলতে শুরু করেছে। প্রিয় বন্ধুরা, আমরা আন্দোলনে যখন নেমেছি, বুলেট, ব্যানেট আমাদের বুক সোজা চালিয়ে দিয়েছে। আমরা অবাক বিস্মিত হয়েছি। আমাদের টাকার কেনা গুলি, আমাদের টাকার কেনা বন্দুক, আর আমাদের টাকায় বেতনভুক্ত কর্মচারীরা কর্মচারী হয়ে মালিকের বুকে গুলি করেছে। এ লজ্জা রাখার জায়গা নাই। আজকে দেখেন আইন মন্ত্রী ধরা খেয়েছে, তারপরে কি দরবেশ বাবা ধরা খেয়েছে। দরবেশ বাবা আবার দাড়ি কামিয়ে চুলে কলক দিয়ে, দেখেছেন তো নাকি? সম্মানী ব্যক্তি, তারা অসম্মান করে কথা বলতে চাই না, কিন্তু অসম্মানের কাজ তারা করেছে। তবে একটা কাজ করেছে, বুঝলেন, মানে সুন্নতের জরুরি বেশি না, ফরজের জরুরি বেশি। কোনটা? জীবন বাঁচানো কি? জীবন বাঁচানো ফরজ, তাই তো সুন্নত একেবারে সাফ করে দিয়েছে, বুঝলেন। আমার মনে হয় অন্যায় হয়নি, মানে জীবন বাঁচানো যে ফরজ, জীবন বাঁচাতে গিয়ে দরবেশ সাহেব ওই কথা বলেছে, ওই কাজ করেছে। আর দরবেশ সাহেব এখন বলছে, আইন মন্ত্রী এখন বলছে, 10 দিনের রিমান্ডে নিয়ে যখন পিটনি দিচ্ছে, তখন ডিমের থেরাপি দিচ্ছে। কি দিচ্ছে? কি কত মানুষকে জ্বালিয়েছো, বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করেছো, আয়না ঘর তৈরি করে কত থেরাপি দিয়েছো। আল্লাহর বিচার আসমান থেকে শুরু হয়ে গেছে। এই বিচার শুরু হয়েছে, এই বিচার বহুদিন পর্যন্ত চলবে। কারণ এত অন্যায় করেছে, এত বিচার করেছো, সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ পাক তার পবিত্র কালামে বলেছেন, আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। মাঝে মাঝে আমরা হতাশ হয়ে গেছি, তাই না? 17 বছর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শতকরা 80% মানুষ
বাংলাদেশের যত আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ আছে সবগুলো মানুষ ডুকরে ডুকরে কেঁদেছে। তা আবার কান্নাকাটি এই বিন্নাবাজি বাজারে সে কান্নাকাটি করা যাবে না, ঘরের ভিতরে কাঁদতে হবে। মেডিকেল সায়েন্স বলেছে কোন মানুষ যখন বেশি শোকাভিভূত হয়ে যায়, অতিরিক্ত যখন ব্যথা পায়, আপনজনকে হারিয়ে বা যে কোনো কারণে ওই মানুষ যদি না কাঁদে তাহলে সে মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মেডিকেল সায়েন্স বলেছে ওই মানুষটাকে কাঁদাতে হবে, কাঁদলেই ওর বুকের ব্যথা হালকা হয়ে যাবে। আপনার বাবা যদি মারা যায়, আপনার কলিজার টুকরা সন্তান যদি মারা যায়, বুকে ব্যথা ভরে যায়, আপনি যদি কাঁদতে না পারেন তাহলে আপনাকে কাঁদাতে হবে, না কাঁদলে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। কিন্তু আমাদেরকে কাঁদতে দিয়েছে 17 বছরের সঞ্চিত ব্যথা বেদনা বুকের মধ্যে একেবারে পাথর চাপিয়ে দিয়েছে, একেবারে পাথর হয়ে গেছে। আমরা কাঁদতে চেয়েছি, হাটে বাজারে গঞ্জে একে অপরের সঙ্গে আলাপচারিতা করে নিজের বুকের ব্যথাটা হালকা করতে চেয়েছি। আমাদের কি করতে দিয়েছে? করতে দেয়নি। তাই তো জ্ঞানী মহিষীরা বলেছেন, কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলো উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে আমি তারে বলি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। হাসিনা, তুমি আমাদের কাঁদতেও দাওনি। 17টা বছর গুমড়ে গুমড়ে মরেছি, ঘরের কোনায় বন্দী হয়ে থেকেছি, হাটে বাজারে যেতে পারিনি। নয়া বাজারটা আমি লাগিয়েছিলাম, আমি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। 17 বছর নয়া বাজারে এসে এক কাপ চা পান করব, এই সুযোগটা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, শুধু কি আমি, বাংলাদেশের বিএনপি তথা সমমনা দলের সমস্ত নেতা কর্মী যে যেখানে অবস্থান করছে, পথে প্রান্তরে শহর বাজার গঞ্জে যেখানে আছে সেখানে বুক ভরা ব্যথা নিয়ে ওরা জীবনটা অতিবাহিত করেছে 17টা বছর। আমরা মনে করেছিলাম এই সরকারের মনে হয় পতন হবে না, 21 সাল পর্যন্ত থাকবো, 42 সাল 41 সাল পর্যন্ত থাকবো। কত স্বপ্ন, 41 সাল অতিক্রম হলে আবার বলবে যে 61 সাল পর্যন্ত থাকবো, 61 সাল অতিক্রম হলে আবার বলবে 81 সাল পর্যন্ত থাকবো। হাসিনা বলে আমি শুধু ক্ষমতা চাই, আমি শুধু ক্ষমতা চাই, আর আমি শুধু উন্নয়ন করতে চাই। ক্ষমতা তুমি কুক্ষিগত করে রেখেছো, বাংলাদেশকে শ্মশান করে দিয়েছো। তুমি বলেছো মেট্রো রেল তৈরি করেছো, তুমি বলেছো পদ্মা সেতু তৈরি করেছো, কার টাকায় করেছো? ঋণের বোঝা আজকে যে মানুষটা জন্ম লাভ করে তার মাথায় 96,000 টাকা ঋণের বোঝা। যে সন্তানটা জন্ম লাভ করে, গোটা দেশটাকে তুমি বিক্রি করে দিয়েছো 2 কোটি টাকার জন্য। শুধু নিয়ম ব্যতিক্রম করেছে, নিয়মের একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, টাকা ব্যাংকেই আছে। আমাদের প্রিয় নেত্রী, আপোষের নেত্রী, কারা নির্যাতিত নেত্রী, 18 কোটি মানুষের কলিজার টুকরা আমাদের মা খালেদা জিয়াকে তুমি মিথ্যা মামলা দিয়ে 10টি বছর কারারুদ্ধ করে রেখেছো। আর তুমি দাঁত বের করে হেসে হেসে বলো আমার অফিসের পিয়ন 4 কোটি টাকা, 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন নাকি হেলিকপ্টারে যাতায়াত করে। তাচ্ছিল্য করে তুমি এই কথাগুলো বলো। তোমার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী কি 2 কোটি টাকার মালিক হতে পারে না? পারে। খালেদা জিয়াকে তুমি বলেছিলে সমস্ত জেল হুলিয়া মওকুফ করে দিব যদি তুমি রাজনীতি থেকে দূরে সরে যাও আর বাংলাদেশ থেকে যদি বিতাড়িত হয়ে পরবাসী জীবন যাপন করো। আমাদের নেত্রী বলেছিলেন বাংলাদেশের মা ও মাটির সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। এই মাটির গন্ধ আমি যদি না খেয়ে থাকি, মাটির গন্ধ শুকে আমি কালাতিপাত করতে পারি। আমার সংগঠনের লক্ষ কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে শহর বাজার গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি 10 বছর 20 বছর কেন সারা জীবন যদি জেলে থাকি, কারারুদ্ধ অবস্থায় থাকবো, এই বাংলাদেশের মাটি আর বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাইনি। প্রমাণ করেছে অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে 10টি বছর ধরে পাঞ্জা লড়েছে, কিন্তু বাংলাদেশের জমিন থেকে উনি পালিয়ে যাননি, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেননি। কিন্তু হাসিনা তুমি কি করেছো? তুমি কি করেছো? তোমার মাত্র 2টি সন্তান। বাংলাদেশের এই তো হিসাব চলে আসছে,
লক্ষ কোটি 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 টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছো, আর হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে ভূমধ্য সাগরের মধ্যে ফেলে দিয়ে তুমি একা একা গঙ্গা পাড়ি দিয়ে কি কোথায় গিয়েছে? আপনজনের কাছে চলে গেছে। অসম্মান করে কথা বলতে চাই না। ইতিহাস খুঁজে দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, স্বজাতির কাছে চলে গেছে। কি কথা ঠিক না বেঠিক? ওনার বাবার হিসাব দেখেন, ওনার দাদার হিসাব দেখেন, ওনারা মুসলমান না, ওরা মুসলমান জাতি হিসাবে পরিচয় লাভ করেছে বাংলাদেশে হাসিনার আমলে এসে, শেখ সাহেবের আমলে এসে। শেখ সাহেবের বাবার হিসাব করে দেখেন না, শেখ হাসিনা স্বজাতির কাছে ফিরে গেছে। প্রিয় বন্ধুরা, অত্যন্ত দুঃখ আক্ষেপ, আজকে আমাদের যে দামাল ছেলেরা স্কুল কলেজে লেখাপড়া করে, তারা আন্দোলনে নামলো, যখন দেখলো বাংলাদেশের মধ্যে বৃহৎ বৃহৎ দলগুলো আর আন্দোলনে টিকে থাকতে পারলো না, গুলি করে করে কাঁদুনি গ্যাস ছেড়ে ছেড়ে তাদেরকে আহত ক্ষত বিক্ষত করলো, রাজপথে নামাই যায় না। পুলিশ বাহিনী আমাদেরকে কি নির্যাতন করেছে, এটা সীমা পরিসীমা নয়। কারণ পুলিশ সাজোয়া বাহিনীর তার নিজের করে সাজিয়ে নিয়েছে। ওই গোটা কওমের মধ্যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের কোন সদস্য নাই, যার কারণে তারা মনে করেছে হাসিনাকে টিকিয়ে রাখতে পারলেই আমাদের চাকরি টিকে যাবে। আমি একদিন ফেসবুকে দেখলাম, যখন আন্দোলন চলছিল, আমার পাশে বসে আমার ভাই বলতেছিল, দেখছেন ওখানে কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে, একজন হেলমেট পরে আছে, একটা পুলিশের উচ্চতা তো থাকা লাগবে, উচ্চতা না থাকলে কি চাকরি পাওয়া যায়? চাকরি পাওয়া যায় না। এটা বেটে ছেলে, একটা বেটে ছেলে, পুলিশেরই পোশাক আছে, হেলমেট পরনে আছে, বলে এই দেখেন এটা এই ছেলেটা পুলিশে হতেই পারে না, অথচ হাতে অস্ত্র আছে। আমরা মনে করেছিলাম ওটা আওয়ামী লীগের কোন ক্যাডার বাহিনী হবে। এমনি ক্যাডার বাহিনী বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থেকে এরা মুহুর মুহুর গুলি করে আমাদের সন্তানদের আহত ক্ষত বিক্ষত করেছে। প্রিয় বন্ধুরা, কথা বেশি বাড়ানো যাবে না, সময় স্বল্পতা। কত কথা বুকে চাপা আছে। 17 বছরের কথা কি 17 মিনিটে বলা যায়? না না, 17 মিনিটে বলা যায় না। আমি যে জায়গায় কথা বলতে যাই, মনে হয় যেন 2-1 ঘন্টা সময় যদি পাই, তাহলে মনে হয় বুকের ব্যথাটা কিছু উপশম হয়। 17 বছরের কথা 17 মিনিটে শেষ হয় না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যেসব সন্তানরা আমাদের এই সুফসল ঘরে তুলে দিয়েছে, বুকের তাজা টাটকা রক্ত রাজপথ রঞ্জিত করে দিয়েছে, কোন কোন কবরস্থানে দেখা গেছে কত ব্যথা। দেখেন, বুকটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক সাইডে যখন ভাবি, আনন্দ উদ্বেলিত হয়ে যায় যে হাসিনা সরকারের পতন হয়েছে, বাংলাদেশ আবার নতুন করে 2024 সালে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, এই কথা যখন ভাবি তখন আনন্দে উদ্বেলিত হয়ে যায়। কিন্তু যখন ভাবি কারা এই স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে আর তাদের ত্যাগের পরিমাণটাই বা কত। আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আবু সাইদ আত্মবিশ্বাস নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিল যে ওই যে বন্দুক ঘাড়ে করে কাঁধে করে দাঁড়িয়ে আছে, ওই বন্দুকের গুলি আমার টাকার কেনা, ওই বন্দুক আমার টাকায় কেনা হয়েছে, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা বেতন দিয়ে ওই পুলিশকে আমরা বেতন দিয়ে দাঁড় করিয়ে রেখেছি। তাই তো সাহস করে বলেছে কর, গুলি কর। মানে আবু সাইদের বিশ্বাস ছিল, আমি যতই গুলি করার কথা বলি না কেন, ও গুলি করতে পারবে না, কারণ ও কর্মচারী আর আমি মালিক এখানে দাঁড়িয়ে আছি। ও রুটি রুজি, ওর বিবি বাল বাচ্চা বেঁচে থাকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। ঠিক না? তাহলে ওই কর্মচারী মালিককে গুলি করতে পারে না? পারে না। গুলি করতে পারে সেটা মানুষ না অমানুষ? সে মানুষ না বেঈমান? বেঈমানরা গুলি করেছিল, গুলি করে আবু সাইদের বুক একবারে ঝাঁঝরা করে দিয়েছিল। ঢাকার রাজপথ লালে লাল হয়ে গেল। দামাল ছেলেরা ছুটে গেল যে না, তুমি যত গুলি করো না কেন, একটা গুলি করবে, একটা সন্তান রাস্তায় পড়ে যাবে, আর 50টা সন্তান ওই জায়গা ফাঁকা জায়গা দখল করে নেবে। পুলিশরা বলেছিল হাসিনাকে, সেনাবাহিনীরা বলেছিল ম্যাডাম আমার টিকে থাকা যাবে না, আমরা একটাকে গুলি করে মারি আর ওখানে 50টা ছেলে দাঁড়িয়ে যায়। এই সংগ্রামে আপনার বিজয় হবে না, আর আপনার পরাজয় হবে। যেদিন পরাজয় ঘোষণা করলো, তার আগের দিনও যদি পরাজয় বরণ করতো, আত্মসমর্পণ করতো, পদত্যাগ করতো, তাহলে তো 100 মানুষ বেঁচে যেত। সেদিনও 100 মানুষ মারা গেল। প্রিয় বন্ধুরা, আজান দিয়েছে, আর কথা বাড়াতে চাই না। কথা হচ্ছে, দেখতে দেখতে পঞ্জিকার পাতা থেকে 17টা বছর চলে গেছে। এই তো আগামী চলে আসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা তো বহুদিন ভোট দিতে পারেন, এইবার কিন্তু ভোট দেওয়া যাবে। আপনারা দোয়া করবেন, আজকে দোয়ার অনুষ্ঠান হবে। ওইসব
কৃতি ছাত্রছাত্রীরা যারা আমাদের জন্য জীবন দিয়ে স্বাধীনতা তুলে দিয়ে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য দোয়া হবে। তারা যেন তাড়াতাড়ি যারা বেঁচে আছে সুস্থ অবস্থা আমাদের মাঝখানে ফিরে আসতে পারে, তাদের জন্য দোয়া হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। কি সহযোগিতা করবেন? তো ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আপনারা ধারাবাড়ি সাইনানের মানুষ যেভাবে আমাকে বারবার চেয়ারম্যান নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান করেছিলেন, তেমনি ভাবে আমাকে সহযোগিতা করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন বিএনপির মনোনয়ন নিয়ে এসে আপনাদের কাছে ভোট চাইতে পারি, এবং আপনারা সহযোগিতা করে এমপি করে আমাকে সংসদ ভবনে পাঠিয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।